আজকের এই সাধারণ বৃত্তি এবং উচ্চশিক্ষা বৃত্তি অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনারা সবাই দেখেছেন, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ইউনেস্কো কমিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার, আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধেয় জনাব তাজউদ্দিন। আমাদের সাথে আছেন সভাপতি হিসেবে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার সভাপতি জনাব আয়ুব আলী। আপনারা যারা ছাত্রছাত্রী বৃন্দ এখানে আছেন, 42 জন ছাত্রছাত্রী, তাদের অভিভাবকবৃন্দ, আমাদের শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শাপলার যে অঙ্গ সংগঠনের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, প্রত্যেককে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম, আসসালামু আলাইকুম। এটা আমাদের একটি ধারাবাহিক প্রোগ্রাম, আপনারা জানেন যে প্রতি 3 মাস পর এই প্রোগ্রামটি হয় এবং কখনো কখনো 3 মাসে হয় না, আমরা 4 মাসে করি, কখনো সময়ের প্রেক্ষিতে 5 মাসও লাগে, কিন্তু আমরা এটা ধারাবাহিকতা রক্ষা করি। দীর্ঘদিন থেকে আমরা এটা চালু আছে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে 42 জন স্টুডেন্ট এখান থেকে বৃত্তি পাই, তার মধ্যে 12 জন উচ্চশিক্ষা বৃত্তি এবং 30 জন ছেলে মেয়ে সাধারণ শিক্ষাবৃত্তি পাই। শিক্ষাবৃত্তির পরিমাণটা গত সেশন থেকে একটু বাড়ানো হয়েছে, যারা সাধারণ পায় তাদের 1200 থেকে 1500 টাকা করা হয়েছে। উচ্চশিক্ষা যাদের আছে তাদের নীতিমালা অনুযায়ী আমাদের 10,000 টাকা পর্যন্ত আছে। তারাও হয়তো প্রতিষ্ঠানের সক্ষমতা সাপেক্ষে ধীরে ধীরে তাদেরও বাড়বে, ধীরে প্রত্যেকেই বাড়বে ইনশাআল্লাহ, আমি আশা করি। এটা হচ্ছে যে আমাদের শুধু শিক্ষাবৃত্তি নয়, যেহেতু শাপলার বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমাদের থাকে, মানুষের পাশে দাঁড়াতে হয়, সুতরাং শুধু আমরা ছাত্রছাত্রীদের বৃত্তি দিলেও চলে না, বৃত্তির বাইরেও প্রচুর ছেলে মেয়েদেরকে আমাদের বই কিনতে টাকা দিতে হয়। তাদের দেখা যাচ্ছে একটা ছেলের কাপড় চোপড় নাই, তার জন্য টাকা দিতে হয়। অনেক সময় একটা ছেলে ফর্ম পূরণ করবে, তার জন্য টাকা পয়সা নাই, সেটা দিতে হয়। অনেক সময় যারা অসহায় অভাবগ্রস্ত, এই যে গতদিনে আমাদের কাছে একটা আবেদন এসছে, একটা মানুষ ওই কারেন্টের খুঁটির কাজ করতে গিয়ে কীভাবে ওই পুরা খুঁটিটাই তার গায়ের উপর পড়ে গেছে এবং সে মাটির মধ্যে বসে গেছে, কাদা মাটির মধ্যে সে বসে গেছে এবং সে বসে যাওয়ার কারণে তার মুখ দিয়ে প্রচুর পরিমাণে কাদা এবং ধুলিবালি তার পেটের মধ্যে ঢুকে গেছে এবং তাকে ওইখান থেকে সবাই তুলেছে, রাজশাহী মেডিকেল ইমার্জেন্সিতে ভর্তি করেছে। এখন মুমূর্ষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ইতিমধ্যে আমাদের কাছে আবেদন আসছে যে তার জন্য কিছু করা যায় কিনা। আমরা বলেছি অবশ্যই করব, তার জন্য আমরা যতটা করতে পারি তার জন্য, তার বাঁচানোর জন্য আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এইরকম প্রতিনিয়তই অনেক বড় বড় কেস আমাদের কাছে আসে। আমরা মানবিকতার দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠানের সক্ষমতার সাপেক্ষে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করি আর কি। শাপলা একটা আঞ্চলিক পর্যায়ের প্রতিষ্ঠান। এখন বাংলাদেশে খুব ছোট প্রতিষ্ঠান বললেও ভুল হবে না, মানে বলা যাবে না, কারণ বাংলাদেশের যে বৃহত্তম প্রতিষ্ঠানগুলি, সেই প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে শাপলা। এবং বৃহত্তম প্রতিষ্ঠানের সরকারি যে ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াতে সকল ক্রাইটেরিয়া শাপলা পূরণ করেছে। এখন শাপলা অর্গানাইজেশন বাংলাদেশে একটি লার্জ প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই তালিকাভুক্ত হয়েছে। এবং আমাদের একটি লক্ষ্য আছে যে আগামী 30 সাল পর্যন্ত আমরা সারা বাংলাদেশে শাপলাকে ছড়িয়ে দিতে চাই। হ্যাঁ, এবং এই যে শাপলাকে ছড়িয়ে দিতে চাই, এর সহযোগিতা শুধু আমরা একা পারবো না। আজকে তোমরা যারা স্টুডেন্ট এখানে বসে আছো, তোমাদেরও দরকার। আজকে যারা আমাদের সহকর্মী, তোমরা যারা এখানে আছো, তোমাদের দরকার। এবং সম্মানিত অভিভাবক বন্ধু আপনারা যারা আছেন, আপনাদেরও দরকার। কারণ একার পক্ষে একটি প্রতিষ্ঠানকে সারা বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরে নিয়ে যাওয়া সম্ভব না। সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে একটি প্রতিষ্ঠান অনেক বড় হয় এবং একটি প্রতিষ্ঠানকে যদি আমরা নার্সিং করে বড় করতে পারি তাহলে এই প্রতিষ্ঠানের অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই প্রতিষ্ঠানের মাধ্যমে উপকৃত হয়। আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজে ভালো থাকা এবং সমাজের অন্যকে ভালো রাখা, এটাই উদ্দেশ্য। তাহলে মানুষের মূল উদ্দেশ্যটা কি? মানুষের জন্মের মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের কল্যাণ করা, নাকি? মানুষের কল্যাণ করা। আমার দ্বারা যদি সমাজের কোনো মানুষের উপকার না হয় তাহলে আমার জন্ম হচ্ছে বৃথা। তাই আমরা পড়েছি যে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আমরা পড়িনি এটা? আমার যেখানে জন্ম হোক না কেন, আমি যত খারাপ পরিবারে, দরিদ্র পরিবারে, অসহায় পরিবারে
যেখানেই আমি জন্মগ্রহণ করি না কেন, কিন্তু আমার কর্ম যদি ভালো হয় তাহলে আমি পৃথিবীর সেরা হতে পারবো ইনশাল্লাহ। কিংবা আরেকটি কথা আছে যে নহে আশরাফ, যার আছে শুধু বংশের পরিচয়, সেই আশরাফ জীবন যাহার পুণ্য কর্মময়। মানে কি, আমরা অনেক সময় বংশের গর্ব করি, আমি অমুক বংশের মানুষ, অমুক বংশের মানুষ, বিশাল বংশ আমার, এটা ওটা অমুক সমুক, তাকে কিন্তু বড় বলা যায় না। আশরাফ মানে বড়, সম্মানিত, তাকে সম্মানিত বলা যায় না। সেই সম্মানিত যার জীবন ভালো কাজের মধ্যে সম্পৃক্ত। এই জন্যই লেখক বলেছে যে নয় আশরাফ, যার আছে শুধু বংশের পরিচয়, সেই আশরাফ জীবন যাহার পুণ্য কর্মময়। বুঝা গেছে? তাহলে আমি উচ্চ শিক্ষিত হলাম, অনেক প্রচুর পরিমাণে আমার ডিগ্রি হলো, বহু কিছু হলো, বাট আমি আমারটা ছাড়া আর বুঝি না পৃথিবীর কারোটা ছাড়া, তাহলে আমার এই জীবন কখনোই পূর্ণ হতে পারে না, আমার জীবন কখনো ভালো হতে পারে না, আমার শিক্ষা কখনো। তো এই জন্য শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাকে পরিবর্তন করা, আমার মাধ্যমে সমাজকে ইতিবাচক পরিবর্তন করা। আমার মাধ্যমে যদি সমাজের ইতিবাচক পরিবর্তন না হয় তাহলে এই শিক্ষা ভবিষ্যতে আমাদের জন্য খুব বেশি কাজ হবে না। এই জন্য তোমরা যারা আসো, তোমাদের আজ থেকেই শিক্ষা নিতে হবে যে না, আমি অবশ্যই শিক্ষিত হব। শিক্ষাই একমাত্র মানুষকে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার অনেক দরকার। শিক্ষিত মানুষ বিনয়ী হয়, শিক্ষিত মানুষ ভদ্র হয়, শিক্ষিত মানুষই একটা সমাজ পরিবর্তন করতে পারে। শিক্ষিত মানুষই আজকে কিন্তু দেশ বদল করে পড়তে পারে। তো সেই কারণেই অবশ্যই আমাদেরকে শিক্ষিত হতে হবে, কিন্তু সুশিক্ষিত হতে হবে। আমাদের সুশিক্ষিত হয়। পৃথিবীতে অনেকেই স্বশিক্ষিত আছে, তারাও সমাজ পরিবর্তন করেছে। আমরা অনেক সমাজ সংস্কারের নাম শুনেছি, যে রাজা রামমোহন রায়, আমরা শুনেছি যে রাজা রামমোহন যদি না থাকতো তাহলে সতীদাহ প্রথা আজকে এই ভারত মহাদেশে চলতো। লক্ষ লক্ষ মেয়েকে তার স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে, স্ত্রীকে সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে দিয়ে পোড়ানো হয়েছে। এই উপমহাদেশেই যে স্বামী মারা গেছে, সঙ্গে সঙ্গে ওই স্ত্রীকে নিয়ে যায়, ওই স্বামীর চিতার মধ্যে থেকে চিতাতে ওই স্ত্রীকেও দিয়ে দেওয়া হয়েছে। কি লোমহর্ষক কাহিনী! রাজা রামমোহন রায় এদেশের, আমরা সবাই নাম শুনেছি যারা ইতিহাস পড়ছি, তিনি এসে দাঁড়িয়েছে। একটা সময় আস্তে 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 সমাজের মানুষ বুঝতে পারছে, সমাজের যারা শাসক তারা বুঝতে পারছে যে না, আসলে এটা একটা বিশাল কুসংস্কার, সুতরাং এখান থেকে বের হয়ে আসতে হবে, আমাদের সমাজ পরিবর্তন। আজকে কিন্তু কোনো মেয়েদেরকে স্বামীদের সাথে চিতায় যেতে হয় না, তাই না? আমরা ঈশ্বরচন্দ্রের নাম শুনেছে যে বিধবা বিবাহ, এই সমাজে কোনো কারণে একটা মেয়ের 10 বছর আগে বিয়ে হয়েছে, কিন্তু বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্টে তার স্বামী মারা গেছে। তাহলে এই মেয়েটা সারা জীবন হিন্দু আইনে ছিল, এই মেয়েটার কখনো বিয়ে হতো না। ও সারা জীবন নিগৃহীত ছিল, সে সারা জীবন মানুষের কথাবার্তা শুনতো, অসহায়ত্ব বোধ করতো, কেউ কেউ দেখতো না, তাই খারাপ চোখে দেখতো যে নিশ্চয়ই তার স্বামী মরার জন্য এই মেয়েটাই দায়ী, একে ভবিষ্যতে আর কোথাও বিয়ে দেওয়া হবে না। এটার বিরুদ্ধে আমাদের বড় বড় সংস্কারক যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি কি করলেন? তিনি দাঁড়ালেন এবং তিনি এরকম ইয়েতে আসে যে তার নিজের সন্তানকে একজন বিধবার সাথে বিয়ে দিয়ে তিনি এই সমাজের, এই যে যারা আসে, পৃথিবীতে অনেক ভালো ভালো মানুষ আছে, তাহলে এই যে ভালো কাজগুলো করে গেছে, তার জন্য তো ভালো কাজ মানে পৃথিবীতে বহু কাজ। একটা ভালো কাজ মানে আমি যদি, ওই যে বলা আছে আমাদের হাদিসে, যে আমি যাওয়ার সময় যদি আমার রাস্তার ধারে একটা কাঁটা পড়ে থাকে কিংবা একটা যদি এখানে ইট পড়ে থাকে, যদি সেটা আমি একটু সরাইয়া ফেলি এখান থেকে, তো সেটা হচ্ছে যে ইমানের 72টি অংশ আছে, তার মধ্যে একটি, মানে অবশ্যই সেটা একটা গুরুত্বপূর্ণ কাজ হলো। আমার মাধ্যমে যে কোনো ভালো কাজ হয়, একটা ভালো কাজ হয়। রাস্তায় ধার দেশ দিয়ে একটা ইটে পড়ে আছে, মানুষের কলার সোসা পড়ে আছে, সেখানে দেখা যাচ্ছে ওখানে পা দিয়ে আকার ক্ষতিগ্রস্ত হয়েছে, সোসাটা যদি আমি একটু ফেলে দিতে পারি, তো সেটা নিশ্চয়ই একটা ভালো কাজ। ভালো কাজের কোনো শেষ নাই। এখন মানুষ কাজ পায় না যে আমি কি করব। আসলেই চিন্তা করলে আমাদের চোখের সামনে বহু কিছু কাজ করার সুযোগ আমাদের আছে। তো এই কারণেই তোমরা বৃত্তি শাপলা থেকে পাও, এটা আমরা দিতে পারি, আমাদেরও ভালো লাগে। আর তোমরা যখন এসে এই ধরনের চমৎকার কথাবার্তা বলো, আমাদের হৃদয়টা অনেক প্রফুল্লিত হয়, আমরা আমাদের হৃদয়টা অনেক বড় হয় যে না, আমরা আসলে এই ভালো ছেলে মেয়েদেরকে দিতে পেরেছি। তোমরাই এই দেশের গর্ব হবে এক সময়। যেখানে 4 জন ছেলে মেয়ে বক্তব্য দিয়েছে, খাদিজা খাতুন ইভা, এখানে সিনথিয়া,
এখানে তনুশ্রী, রিপন রায় এবং মুজাহিদুল আলম এরা অসাধারণ বক্তব্য দিয়েছে। আমি এবং প্রধান অতিথি সাহেব বসে এই কথাই বলছিলাম যে আজকের ছেলেমেয়েরা এত সুন্দরভাবে কথা বলতে পারে, হ্যাঁ, যেটা আমরা এখনো পারিনি। আমাদের কবির বলে গেছে, আমি এখনো কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলি, কারণ আমি অত শত বুঝতে চাই না। আমার কথা যে আমি মানুষকে বোঝাতে পারলেই হলো। আমাকে এত বেশি ঢং করে, স্টাইল করে, হাবি করে, হাজাবি করে আমার কথা বলতে হবে, এটার আসলে কোনো দরকার আছে বলে আমি মনে করি না। আমার ওই ইতিহাস, আমার ঐতিহ্য আমার কাছে সেরা, এটা আমার মনে রাখতে হবে। আমার ভাষায় যদি আমি কথা না বলতে পারি, তাহলে অন্যের ভাষায় কথা বলার দরকার কি আমার? এটা তো আমার জন্য খুব একটা বেশি। এই জন্যই আমাকে কবির বলেছে যে স্যার, আপনাকে যখন দেখছি আপনি তখন মোহনপুরের ভাষায় কথা বলেছেন। অবশ্যই মোহনপুরের ভাষায় বলবো আমি, কারণ মোহনপুর আমার ইতিহাস, মোহনপুর আমার ঐতিহ্য, এখানে আমার জন্ম, সেখানে আমার নারী পোতা আছে, ওখানেই ওর ভাষাতে আমাকে কথা বলতে হবে। তাতে আমাকে মানুষ কেউ যদি বলে যে হ্যাঁ সে মোহনপুরে একটা খ্যাত কিংবা কৃষক, আমি খ্যাত হয়ে থাকতে চাই, কিন্তু আমি আমার ভাষাকে লালন পালন করতে চাই, তাই না? এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের শিকড়কে ভুলে গেলে চলবে না। যদি আমরা শিকড়কে ভুলে যাই, তাহলে আমরা তো অনেক কিছুই ভুলে যাব। সুতরাং আমার ভাষাতে আমি কথা বলবো, আমি মানুষকে বোঝাতে পারবো কিনা, তাহলেই হবে। তো যাই হোক, আমাদের প্রধান অতিথি সাহেব আছে, তার কথা শুনবো। আমাদের সভাপতি সাহেব আছে, এর কথা শুনবো। আরেকটি কথা, আমরা অনেক সময় ভালো কাজ করতে গিয়ে আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের বাধা আসে, বিপত্তি আসে। স্টুডেন্টদেরকে বলবো যে তোমরা সামাজিক বাধা থাকে তোমাদের, পারিবারিক বাধা থাকে তোমাদের, অনেক সময় তোমরা ইচ্ছা করলে অনেক ভালো কাজ করতে পারো না। ইচ্ছা আছে যে ঠিক আছে আমি একটা ভালো কিছুতে কাজ করব, ভর্তি হব, পড়াশোনার পাশাপাশি আমি এটা করব, ওটা করব, এই করব, সেই করব। এক্ষেত্রে হয় কি যে আমাদের সামাজিক এবং পারিবারিক বহু বাধার মুখে আমরা পড়ি। আবার অনেক সময় মানুষ কি ভাববে এটা নিয়েও কিন্তু আমরা অনেক সময় অনেক কাজ করতে পারি না। এই কাজটা করলে মানুষ কি ভাববে, এই কাজটা করলে কি ভাববে, কি হবে, না দরকার নাই। তো সেই কারণেই তোমাদেরকে বলবো যে ওটাও আমি একটি কবিতার লাইন দিয়ে তোমাদেরকে একটু বলতে চাই যে এখানেও আমরা একটা কবিতা আমরা পড়েছি শুরু থাকতে, যে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প টলে, পিছে লোকে কিছু বলে। মানে কি, পিছে লোকে কিছু আমাকে বলবে, তাই আমি এই সংশয় আমি কোনো সংকল্প নিতে পারি না এবং কোনো কাজ করতে পারি না। এই কারণে পাশের লোকে কি বলে, পিছনের লোকে কি বলে, এটা নিয়ে তোমাদের ভাবার দরকার নাই। তোমাদের লক্ষ্য স্থির করো এবং সেই লক্ষ্যে যাওয়ার জন্য যেই পরিমাণ শ্রম দেওয়া দরকার, যেখানে যেখানে যাওয়ার দরকার, যার সহযোগিতা নেওয়ার দরকার, সেটাই করো। লোকে কি বলে সেটার দিকে তাকানোর দরকার নেই। কারণ ভালো কাজ করলে লোকে কি বলবে? তুমি তো ভালো কাজ করলে লোকে অনেক কথাই বলবে পিছন থেকে, তুমি তো ভালো লাইনে আসো। এটাই। আর কথা আমি না বাড়াই, আমার কথা তোমরা প্রতি 3 মাস পর পর আসলেই শোনো। পাশাপাশি ব্যক্তিগতভাবে সবার সাথেই তোমাদের সাথে আমার পরিচয় আছে। প্রত্যেকের সাথে আমি যখন দেখা হয় কথা বলি, আমার জায়গা থেকে আমি চেষ্টা করি তোমাদের সাথে আন্তরিকভাবে মিশার। আমি কখনো ওই শাপলার ইডি হিসেবে তোমাদের সাথে কখনো মিশি না। আমি কখনোই এই সমস্ত যে 42 জন স্টুডেন্ট আছে, আমি কখনো শাপলার প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক হিসেবে তোমাদের সাথে মিশি না। তোমরা নিশ্চয় জানো সেটা। তোমাদের সাথে যখন আমি মিশি তখন তোমাদের মতো করেই আমি মিশি। আমি কখনো নিজেকে পরিচয় দিতে বোধ করি না যে আমি শাপলার নির্বাহী প্রধান। তোমাদের এখানেই কারো বড় ভাই, কারো শিক্ষক, কারো স্যার, কারো অভিভাবক, আমি এই স্টাইলে আমি তোমাদের সাথে মিশার চেষ্টা করি। সুতরাং আমি মনে করি যে এখানে কোনো আমার কিছু নাই। তোমরা যখন আগামী দিনে অনেক বড় হবে, এই যে একটা মেয়ে আজকে কমপ্লিট করে যাচ্ছে ডাক্তারি, ও যখন বড় ডাক্তার হবে, 10 মানুষের উপকার করবে, তখন এটা আমাদেরই ভালো লাগবে। এবং আমি তাদেরকে এক সময় বক্তব্যে বলেছিলাম যে তোমরা যখন বড় ডাক্তার হবে, এলাকার মানুষের জন্য একটু ছাড় দিও, এলাকার মানুষের জন্য একটু ছাড় দিও। যে তুমি মনে করো যে মোহনপুর বা কেশরহাট এলাকার মানুষ, একটা জায়গায় তোমাকে খুব ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে যে আমি কেশরহাটের লোকের কাছে কোনো ভিজিট নিব না। কারণ এটা একটা বড় ধরনের, যদি মনে করো যে আমি কেশরহাটের জন্ম, আমার কেশরহাট এরিয়ার যারা আসবে আমি তাদের কাছ থেকে কোনো ভিজিট নেব না, এইটা একটা ভালো নিয়ত। কারণ ওটা দেখবে যে তোমাকে আল্লাহ পাক অন্য না কোনোভাবে তোমাকে পোষায় দিবে। ঠিক আছে? তো এরকম কিছু ভালো কাজ করো যে না আমি ওটার জন্য কোনো কিছু নেব না আমি, ঠিক না? তাহলে আমি মোহনপুরের লোক, মোহনপুরের কিন্তু শত শত মানুষ আমার সাথে প্রতিদিন দেখা করতে আসে।
কিন্তু আমি বলা হয়েছে ওখানে যে মোহনপুরের কোনো ছেলে মেয়ে আসলে কোনো ধরনের কোনো ইয়া নাই, সঙ্গে সঙ্গে ছেড়ে দাও। তাদের আসার অধিকার আছে, তাদের বলার অধিকার আছে, তাদের বহু কিছু চাওয়ার অধিকার আছে, তাদের সমস্ত মনের ভাষা ব্যক্ত করার আমার কাছে তাদের অবশ্যই সুযোগ। বিকজ আমরা মোহনপুর থেকে জন্ম নিয়েছি, প্রতিষ্ঠান মোহনপুরের, রাজশাহীর মোহনপুরের। সুতরাং এই জিনিসগুলো তোমাদের একটু দেখতে হবে। আর নৈতিকতার যে জায়গাটা নিশ্চয়ই প্রধান অতিথি আরও বলবে যে মানুষের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, সম্মান, এগুলা না করলে, সম্মান কাউকে না দিলে সম্মান পাওয়া যায় না, এটা মনে রাখতে হবে। আর সিম্পল জীবনযাপনই হচ্ছে সর্বোত্তম জীবনযাপন। সহজ সরল জীবনযাপন করতে হবে এবং ভালো চিন্তা করতে হবে। যদি ভালো চিন্তা করি আর সহজ সরল জীবনযাপন করি তাহলে আল্লাহ পাক তাকে অনেক দূর নিয়ে যাবে। এটা আল্লাহ পাকের ওয়াদায়িত যে তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো এবং তোমরা সহজ সরল জীবনযাপন করো এবং মধ্যম পন্থা অবলম্বন করো। অত হাই উচ্চ বিলাসী হওয়ার দরকার নাই, আবার একেবারেই খুব মধ্যমভাবে চলো। ঠিক আছে, আমার যদি 2টা জামা হলে হয় তাহলে আমার 4টা জামার দরকার কি? আমার যদি একটা যদি দিয়ে হয়, যদি একটা জুতা দেওয়া হয় তাহলে আমার মিশামিশি 10 জোড়া জুতার দরকার কি? এটা মনে রাখতে হবে। তাহলে আমার যদি 10 জোড়া জুতা কিনে যদি আমি এই যে 10 দুগুণ 20,000 টাকা খরচ না করে আমি যদি 2 জোড়া জুতা নিজের জন্য কিনি আর 8 জোড়ার জুতা যদি অন্যের জন্য হেল্প করি তাহলে তো সবাই ভালো থাকতে পারে নাকি? তো সেই জিনিসটা চিন্তা করতে হবে যে আমাকে আমার যে জায়গা থেকে যদি আমি একটু যদি নিজেকে একটু সংকুচিত করে আরেকজনের কল্যাণে দাঁড়াতে পারি তাহলে সমাজের সবাই আমরা ভালো থাকতে পারি। তো যাই হোক, অনেক কথা হলো। আশা করি তোমাদের জীবন আগামী দিনে অনেক সুন্দর হবে, সাফল্যমণ্ডিত হবে। আল্লাহ পাক তোমাদেরকে জীবনের সর্বোচ্চ শিখরে পৌঁছাক, তোমাদের জীবন অনেক কল্যাণকর হোক, মঙ্গলকর হোক। তোমরা আগামী দিনে প্রত্যেকটা ছেলে মেয়ে যেন আমাদের দেশের সোনার ছেলে মেয়ে হিসেবে পরিগণিত হতে পারো, এই আশাবাদ ব্যক্ত করে আবারও সকলকে শুভেচ্ছা জানিয়ে অতিথিবৃন্দকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।